কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে তার তার যে ভোটার তার গালে দাড়ি কেটে দিচ্ছে, কেউ বা জ্বালন কেটে দিচ্ছে, কেউ বা বাচ্চাকে স্নান করাচ্ছে। সেই আবহে একটু ভিন্ন আঙ্গিকে দেখা গেল কেশপুরের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহাকে। দলীয় কার্যালয়ে বসে সারাদিন প্রচারের শেষে কর্মীদের সাথে চা ভাগ করে খেলেন। শুধু ভাগ করে খাওয়া নয়, কর্মীদের হাতে তুলে দিচ্ছেন চায়ের কাপ। তারপরেই নিছক আড্ডার ছলে আলোচনা করে নিচ্ছেন আগামী দিনের কর্মসূচি, কিভাবে তৈরি হবে তার রণকৌশল, কিভাবে হবে প্রচার। সেই সময়তেই পেয়ে গেলাম দিদিকে। দিদি, কেটিভিতে আপনাকে স্বাগত। কেমন চলছে প্রচার? চলছে তো। এক সময় লাল দুর্গ নামে পরিচিত এই কেশপুর, সেই লাল দুর্গ তৃণমূল ক্ষমতায় আসার পরেও কতটা ভাঙন ধরেনি। প্রথম ভাঙন ধরালেন 2016-তে আপনি। তারপরে নির্বাচনেও সেই একই চিত্র, সবুজ আবির রইল কেশপুরে। 2026 কি মনে হয়? না, আমরা জেতার জন্য ভাবছি না। 2011-তে হয়তোবা আমাদের প্রার্থী ছিলেন না, জোটের প্রার্থী ছিলেন কংগ্রেসের রজনী দোলই। তিনি হেরে গেছিলেন প্রায় 40,000-এর কাছাকাছি। কিন্তু 2013-র যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে পুরো কেশপুর জুড়েই শুধু সবুজ আবির মাখা হয়েছে। আমাদের মানে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরা জিতেছিল। তো 13 থেকেই পরিবর্তনের হাওয়া। অবশেষে আমাকে হলদিয়া থেকে নন্দীগ্রামের মেয়ে হলদিয়া করেছি, আমাকে পাঠানো হয়েছিল এখানে কেশপুরে। 1,01,000 ভোটে জিতেছিলাম। পরিবর্তন নিশ্চিতভাবে, বিধানসভার পরিবর্তন হয়েছে। সেদিনও 14-তে আমাদের এখানকার যিনি আমাদের দেব, সেদিনও তিনি জিতেছিলেন। ফলে জেতাটা শুরু হয়ে গেছিল কেশপুরে অনেক আগের থেকে। বিধানসভায় জেতা ছিল 2016-তে নতুন করে। তারপর থেকে চলছে ধারাবাহিকভাবে। যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে আমাদের প্রত্যেকটি প্রার্থী জয়লাভ করেছেন। পঞ্চায়েত বলুন, আপনি জেলা পরিষদ বলুন, আপনি লোকসভা বলুন, বিধানসভা বলুন, সবকিছুতেই আমরা জিতেছি। ফলে জয়ের জন্য কেশপুর ভাবে না। কেশপুর লিডটা কতটা হবে, আমার এই কর্মকর্তারা যারা বসে আছেন তারা ভাবেন। আমার এখানে ওরা ওদের চিন্তা ভাবনা বলে যে দিদি, আমরা কিন্তু ভাবছি আমরা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবো কিনা। আমি ক্যান্ডিডেট হিসেবে সেটা ভাবছি না। আমার কাছে ভয় তো নিশ্চয়ই, যখনই করে পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং আমি কাজ কি করেছি আমার মূল্যায়ন হয়, তখন তো ভয় থাকেই। কিন্তু আমাদের কর্মকর্তাদের, সহযোদ্ধাদের, যারা এই ধারাবাহিকভাবে জয়কে অক্ষুণ্ণ রেখেছে, দিদির পাশে দেখেছে কেশপুর, তারা বলছে আমরা এসব নিয়ে ভাবছি না। আমরা চাইছি যে 1, 2, 3, 4-এর মধ্যে থাকতে পারবো কিনা। বিগত কিছুদিন কেন, বিগত কয়েকটা নির্বাচনে পোস্টারিং একটা ভিন্ন মাত্রা যোগ করেছে রাজনীতিতে, রাজনৈতিক মহলে। বিশেষত নির্বাচনের এই পোস্টারিং এর ব্যাপারটা একটা থেকে যায়, এবং সেই চিত্রে শিউলি সাহার নামটাও ছিল। কিভাবে দেখেন এই পোস্টার কালচারকে? না না, পোস্টার কালচার মানে কে লিখেছিলেন যে ভূমিপুত্র, যারা দিয়েছিলেন তাদের কনসেপ্টের ভুল। ভূমিপুত্র, প্রথম কথা, যে মানুষ তার কর্মের দ্বারা পরিচিত হয়। ভূমিকন্যা বা ভূমিপুত্র হলেই সে ভীষণ ভালো কাজ করবে, সার্ভিস দেবে, সেটা ঠিক হয় না। বুঝতেই পারছেন, যে বা যারা করেছে, আমার মনে হয় যে সেটা বিরোধী দলের প্রলোভনেই করেছে। আমার কোনো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সমর্থক কোনো মতেই এ কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস রাখি। যে এরা এই কাজ করবে না, কখনোই করতে পারে না। কারণ সবাই দল করে নেত্রীকে দেখে, আর আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। আর আমরা তার সমস্ত নির্দেশকে আমরা বাস্তবায়িত করি। ফলে তৃণমূল কংগ্রেস এমন ঘটনায় বিশ্বাস করে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, মতভেদ তো থাকেই। এক ঘরে আমি আছি, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার বাবা মা আছে, ভাই বউটা এলো, তার সাথে একটু খুঁটুখুটি, এ তো হয়। পরিবার বাড়লেই হয়। আপনাদের সাংবাদিকদের হয় না, কে আগে খবরটা দেবেন, বা এটা চলে। এর মানে এই নয় যে আমাদের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব, যেটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে বিরোধী পক্ষ থেকে, যে বোধহয় গেল রোগ। এই দেখুন আমার পাশে যিনি আছেন, তিনি আমাদের অনেক দিনের পুরনো লিডার, যাকে চিত্তবাবুকে নাম বললেই কেশপুর মানেছেন। ওইদিকে আছেন আমাদের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা,
আমার এখানে যুব সভাপতি ছিলেন, একটু বাইরে গেল, আসিফ ইকবাল। আমার এখানে পূর্ত কর্মাধ্যক্ষ আছেন, এক্স সভাপতি, এখানে এই বিধানসভারই প্রেসিডেন্ট ছিলেন আমাদের উত্তমানন্দ ত্রিপাঠী। আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের হরিপদ আছে, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ বাবু আছেন, আমাদের সংখ্যালঘু 4 বারের, ও আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, জেলা পরিষদ মেম্বার আছে, আমাদের সোশ্যাল মিডিয়া, সবাই সবাই মিলে আমরা একসঙ্গে করছি। এই চিত্র দেখে কি মনে হয় যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে? আমরা দিনের শেষে নাম বেরোনোর পর আমরা একসঙ্গে, দিদি ছবি আর তৃণমূলের সিম্বল, এটাই আমাদের সম্পদ। রাজনীতিটা আজকের না, রাজনীতির সাথে শিউলি সাহা দীর্ঘদিনের সম্পর্ক। যখন শুরু করেছিলেন রাজনীতি, আজকের দিন কতটা পরিবর্তন দেখেছেন, কতটা টাফ হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে একটা বিধানসভা নির্বাচন লড়া? না, টাপ তো একটা সময় ছিল, 34 বছরের গভর্নমেন্টের যে হারমাত যেভাবে এখানকার কেশপুরকে রক্তাক্ত করেছে। আমি একটা সময় দাঁড়িয়েছিলাম 2006, দিদি ফার্স্ট শুরু করলেন দুবরাজপুর বিধানসভা, আমি 2006-এ দাঁড়িয়েছিলাম, সেখানে আমার কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি, কোনো বুথেই ছিল না। এবং রিগিংটা কিভাবে, রিগিং দেখুন, পোলিং এজেন্টে আমাদের সই করতে হয়, ক্যান্ডিডেটকে বলে দেওয়া হলো এই সইটা শিউলি সার নয়। মানে আমি একদম সে যেখানে থাকি রাজনগর, রাজনগর থেকে খয়রাসোল একদম ঝাড়খণ্ডের বর্ডার, ওই প্রান্তে আমার পৌঁছতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে পোলিং এজেন্টকে মেরে সিপিএম তাড়িয়ে দিয়েছে। ওখানে জিততো তখন বিজয় বাগদি, ধারাবাহিকভাবে জিততো, আজকে আমরা জিতছি ওখানে। তো সেই সময়ের অত্যাচার তো চরম ছিল, তাকে আমরা যখন সরিয়ে দিতে পেরেছি, আমার নেত্রী, আমার দলনেত্রী এবং ভারতবর্ষের বোধহয় সমস্ত মুখ্যমন্ত্রী মধ্যে সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন এই 15 বছরে। এবং তার আগে তার ধারাবাহিক যে রাজনৈতিক জীবন, 34 বছরের সিপিএম এর এই অত্যাচারিত মানে সরকারটাকে, হারমাত সরকারটাকে সরিয়ে দিয়ে আমরা গভর্নমেন্ট ফর্ম করেছি, ধারাবাহিকভাবে জিতছি। আজকের দিনের ভারতীয় জনতা পার্টি যখন পেরে উঠছে না উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, দোয়া করছে, তখন আজকের ভারতীয় জনতা পার্টি যে স্বপ্ন দেখছে, তারা যে ভাবে পরিকল্পনা করছে, কখনো এসআইআর, কখনো টাকা বন্ধ, কখনো আপনাকে বিভিন্ন কেসে জর্জরিত করা, এজেন্সি দিয়ে হ্যাকেল করা, সবটাই করছে আমরা, সবটাই। নির্বাচনে কি এটা আপনার মূল ইস্যু হয়ে থাকছে? নিশ্চিত ভাবে আমরা বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই যে আমাদের স্লোগান, এই স্লোগান যথার্থ। কারণ কি করেনি বলুন তো? 21 সালের পর থেকে আমাদের আর ধারাবাহিক 3 বছর 4 বছর পঞ্চায়েত দপ্তরে এমওএস, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী বারংবার দৌড়চ্ছে, বলছে। আপনি ভাবুন, যে সরকার জলের টাকা বন্ধ করে দেয়, জল জীবন মিশন যে টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার, সে মানুষের ভালো করতে পারে? বলা হয় জলের অপর নাম জীবন। এত নিষ্ঠুর যে বাচ্চার যে খাওয়ারের টাকা সেটা বন্ধ করে দেয়, যে হচ্ছে আবাসের ঘর বন্ধ করে দেয় টাকা। আমার নেত্রী কত কষ্টে এই 32 লক্ষ বাড়ি আমরা দিতে পেরেছি। এই কেশপুরের মানুষ জানেন দেয়াল চাপা পড়ে মারা গেছে, এর দায় কে নেবে? আজকে বিজেপি বলছে ভোট চাই, বেরিয়ে পড়ছে, হ্যাঁ করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক মানে স্বাধীনতা আছে, সংসদীয় রাজনীতি রীতিনীতি আছে, সৌজন্য শিষ্টাচারে আমরা কিছু বলছি না। কিন্তু মানুষের কাছে গেলে মানুষ প্রশ্ন করছে, ভাই আমি যখন 100 দিনের টাকাটা পাইনি, এই শুভেন্দু সামন্ত, এই শুভেন্দু অধিকারী, তুমি কি একটা চিঠি লিখেছিলে যে এদের গরিব মানুষের টাকাটা দিয়ে দাও? না, করনি। কি বলেছিলে? বাংলাকে টাকা দিও না, আবাসের টাকাটা দিয়ে দাও বলে তুমি কি দাঁড়িয়েছিলে? করোনা যখন হয়, যখন চতুর্দিকে করোনা, কেউ বেরোতে পারছে না, আর আমাদের প্রধানমন্ত্রী বলছে থালা বাজাও করছে, আমার নেত্রী তখন রাস্তায় দাঁড়িয়ে, তিনি ভয় করেননি, তিনি মানুষের জন্য মেডিকেল পরিষেবা দিয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন, সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে, যাও এলাকায় গিয়ে তোমরা মানুষের পাশে থাকো। আমরা সমস্ত জনপ্রতিনিধি, লিডার, সমর্থক আমরা রাস্তায় নেমেছিলাম। অতুরকে আমরাই বলেছিলাম কেশপুর সিপিএম এর শেষপুর, আমরাই করে দেখিয়েছি। আজ কেশপুরে সিপিএম জিরো, নেই বিধানসভায় জিরো, কোন জনপ্রতিনিধি, নো পঞ্চায়েত, নো পঞ্চায়েত সমিতি, নো জেলা পরিষদ, এমপি আমাদের আর এমএলএ তো আছেই, সিপিএম এখানে জিরো।
সিপিএম তার লাইন থেকে বিচ্যুত হয়নি। কাকে গর্বে তার ক্যান্ডিডেট করেছে? সেই হারমাদ যে নন্দীগ্রাম কেসের আসামি। নির্বাচনের আগে তো সমস্ত পার্টি অফিসগুলো নতুন করে রঙিন রেঙিয়ে মানে রং হলো, ঝাঁচকচকে হলো। আহ এর ফলটাও কি, ফলে তো এই নির্বাচনী যে ব্যালট তাতেও ঝাঁচকচকে হবে? না না না, আপনি করার চেষ্টা ভাবুন, আমরা একটা সময় এখানে যতজন আছে জানেন তো, 12 বছর 14 বছর ঘর ছাড়া, আগুন, বিষ জলে, পুকুরে বিষ, মানুষকে তার গলার মধ্যে জল চাইছে, নল ঢুকিয়ে গুলি, এরকম একটা পরিবেশ যখন কেশপুর, আজকের কেশপুরে আপনিই বলছেন সিপিএম ঝা চকচকে অফিসগুলো করছে, পার্টি অফিসগুলো খুলছে। তার মানে আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যে মানুষকে স্বাধীনতা দিই, এটাই প্রমাণ করে যে কেশপুরে সিপিএম জিরো হয়েও সে মিটিং মিছিল করে, পার্টি অফিস করে, কিন্তু মানুষের মনে সিপিএম নেই। মানুষের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ যে উন্নয়ন তিনি দিয়েছেন এই 15 বছর ধরে, 94টা প্রকল্প এই মুহূর্তে বাজেটে যা ঘোষণা হয়েছে 100 পেরিয়ে গেছে। তাহলে এই মানুষের যে পাশে থেকে যে জনসেবা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাহলে মানুষের মনে আছে মমতা, মানুষের মনে আছে, অন্তরে আছে তৃণমূল। তাই যতই ঝাঁ চকচকে অফিস করুক, আর যতই সেই হারমাদ বাহিনীকে দাঁড় করাক, আর যাই বলুক, এখানে কেন বাংলাতে ওরা জিরো থেকে যাবে। কেশপুরে মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? গেরুয়া শিবির না লাল শিবির? না না, আমি কাউকেই মনে করছি না। আপনি নিশ্চিতভাবে জানেন যে আমার এই 24-এর লোকসভা আপনি দেখেছেন যে 1,03,000 লিড, একটা বিধানসভায় 1,00,000 লিড দিচ্ছে। তার কাছে আমি, তখনও তো হিরণ ছিল প্রার্থী বিজেপির, তা এখন আমি প্রতিদ্বন্দ্বী কাউকেই ভাবছি না। আমাদের জয়ের জন্য ভাবছি জিততে হবে, কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। হ্যাঁ, শত্রুকে ছোট করে দেখছি না, তবে যেভাবে পোস্টিং গুলো করছে, শুনবেন, আমার ভিডিওকে আজকে চেঞ্জ করেছে একজন সংখ্যালঘু ভিডিও, মাসুদ করিম, তিনি এসছেন 3 মাস আগে, যে 3 বছর হয়ে গেলে পোস্টিং করতে হয়, নির্বাচনে থাকবে না, এটাই নিয়ম। সেই মতোই রাজ্য সরকার সবাইকে চেঞ্জ করেছে। এবং আমার এসপি মিস্টার ঢালি ছিলেন, তিনি সবে জয়েন করেছেন, আমার ভিডিও 3 মাস জয়েন করেছে, আজকে হঠাৎ করে দেখছি নির্বাচন কমিশন তাকে তুলে দিয়েছে। মানে আপনি বলতে চাইছেন এটা এটা একটা মেকানিজম বিজেপি। এবং আমি জানি না, আমি প্রার্থী হিসেবে, আমি নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে বলবো, কোশ্চেন তৈরি হচ্ছে নিরপেক্ষতা নিয়ে। আপনি বলতে পারবেন এই ভিডিও আসার পর, এখনো তো শুরু হয়নি, আপনি তো নোটিফিকেশন করেননি, নির্বাচন কমিশনকে বলবো নোটিফিকেশন হয়নি, ফলে নির্বাচনে পক্ষপাতিত্ব করছে, এই প্রুফ আপনি দেখাতে পারবেন না। তাহলে ওয়াই 3 মাস আগে যিনি ভিডিও এসেছেন তিনি কোন গ্রাউন্ডে চেঞ্জ হলেন আপনি জানতে পারবেন? নির্বাচন কমিশন দেবে, নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনের কাছে মিডিয়ার মাধ্যমে জানতে চাই, গণেশজি বলুন আমার ভিডিওকে চেঞ্জ করলেন কেন? একজন সংখ্যালঘু বলে, না অন্য কিছু ব্যাপার, পরিকল্পনা কি কি করেছেন? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আমি কি নির্বাচনের সময় তিনি নিরপেক্ষ কাজ করেননি? এখনো তো নির্বাচন শুরু হয়নি, এখনো আমি ক্যান্ডিডেট নই, আমার দল আমাকে ক্যান্ডিডেট ঘোষণা করেছে, 3 মাস আগে এসেছেন, কেন করলেন? শুধু এখানে নয়, প্রায় 82 না 83 জনকে এইভাবে চেঞ্জ করেছে, পূর্ব মিদনাপুরে করে দেওয়া হচ্ছে, কার অঙ্গুল হেলনে হচ্ছে, কেন, কিভাবে করছেন, টার্গেট করছেন? আপনি নির্বাচনের ঘোষণা করেছেন, সবে ডেট ঘোষণা করেছেন, নোটিফিকেশন হয়নি, নমিনেশন হয়নি, স্কুটনি হয়নি, উইথড্র হয়নি, কিচ্ছু হয়নি, আপনি তারপর একবারে রিটার্নিং অফিসার, ডিএম এডিএম সব চেঞ্জ, এই রাজ্য থেকে অন্য রাজ্যে পুলিশ চেঞ্জ, সব চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু মানুষের মনটা চেঞ্জ করতে পারবেন না। মনটা চেঞ্জ করতে হলে মানুষকে পরিষেবাটা দিতে হবে। ভারতীয় জনতা পার্টিকে বলুন ওই থালা ফালা না বাজিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবো বলে না করে আমি পরিষেবা দিতে। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের একটা আলোচ্য বিষয় ছিল, এবং যেটা মূলত ঘাটাল দাসপুর কেন্দ্রিক একটা প্ল্যান ছিল, কেশপুর পরবর্তীকালে যুক্ত হলো। শিউলি সাফল্য মনে করেন এটা? নিশ্চিত আবার সাফল্য না, কেশপুরবাসীর চাওয়াকে এবং দিদিও যুক্তি দিয়ে দেখেছেন, মানে তিনিও বনুবদাবন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে হওয়া উচিত।
সেদিন অনেকেই আমরা আবেদন করেছিলাম। মূলত ঘাটাল মাস্টার প্ল্যান যে যে এলাকাগুলো ডোবে, প্রথমেই ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, পাশেই কেশপুর। কেশপুর তো ডোবে, কিন্তু যে মাত্রায় ওগুলো ডোবে সেই মাত্রায় হয়তো কেশপুর ডোবে না। তবুও লাস্ট কয়েকটা বছর আমি দেখছি যে হ্যাঁ, এখানেও লোক মারা গেছে, 14 নম্বর জিপিতে মারা গেছে, বন্যায় মুখবাসনে প্রতি বছরই মারা যাচ্ছে কয়েক বছর ধরে। তা ঘাটাল মাস্টার প্ল্যান যখন নোটিফিকেশন হলো, 19 সালে এসেছিলেন আমাদের নরেন্দ্র মোদী, আপনারা জানেন। দিলীপ ঘোষ ক্যান্ডিডেট ছিল আমাদের মিদনাপুর সিটে, কথা দিয়েছিলেন আপনারা জেতান ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এই ঘাটাল মাস্টার প্ল্যানে শুধু মিদনাপুর উপকৃত নয়, পূর্ব মিদনাপুর, ওইদিকে হাওড়া, উদয়নারায়ণপুর, ওই হাওড়া বিস্তীর্ণ এলাকা, পূর্ব, পশ্চিম, ইভিন ঝাড়গ্রাম, ইভিন হাওড়া এবং হুগলি, সবটাই এই ঘাটাল মাস্টার প্ল্যানের দ্বারা উপকৃত হবে। তিনি বলে গেছিলেন যে করে দেবেন। দিলীপ ঘোষ জিতেছিলেন কবার, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, বলেননি, কথা রাখেননি। কারণ মোদী প্রধানমন্ত্রী এবং এই ভারতীয় জনতা পার্টির লিডাররা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। কয়েকদিন আগে দেখছিলাম বিধানসভায় বিধায়কের যে ফান্ড হয়, সেই ফান্ড কে কত ডিসবার্স করেছেন, কি কাজ করেছেন, সেগুলি স্যার অ্যাকাউন্ট জিরো খরচের দিকে। আশা ভেবেই নিয়েছিলেন আবার প্রার্থী হবেন? না, আমরা তো আসলে আমরা না কি করি, আমরা ডিএমকে অ্যাডভাইস, মানে ডিএমকে আমরা অ্যাড্রেস করে আমাদের প্রপোজাল লিস্ট পাঠিয়ে দিই। এই প্রপোজাল আমরা এলাকাতে ঘুরে ঘুরে কোথায় কোনটা দরকার সেইভাবে দিই। আর ডিএম সাহেব কি করেন, সেটাকে দেখে নিয়ে তার যা প্রসেস আছে সেটা পাঠিয়ে দেন, যে যে কাজ করবে সেটা করেন। আমরা গতবারেও দেখবেন আমার টাকা ফান্ডে নেই, আমার বলি 4-5টা দিয়েছি, যেটা টেন্ডার হয়ে ওঠেনি, লাস্ট মুহূর্তে 10 লাখ টাকা থেকে গেছে, সেটাও আমরা ছেড়ে দিয়েছি। ক্যান্ডিডেট হওয়ার জন্য করি না। ওই যে ডে ওয়ানে আপনাকে প্রথমেই শুরু করলাম যে আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য এই দল, মানুষের জন্য এই সরকার, নেত্রীর নাম মমতা, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্দেশ হচ্ছে মানুষের পাশে থেকে কাজ করতে হবে, যতটা পারবে ততটাই মানুষের কাছে দাও। আপনি শুনলে খুশি হবেন যে আমি কয়েকদিন আগে উন্নয়নের সংক্লাব দিয়ে আমাদের একটা গেছিলাম, সুরতপুর বলে একটি জায়গা আছে, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, কিন্তু ওই এলাকায় বিস্তীর্ণ জায়গায় চাষাবাদে নষ্ট হয়, কি না একটা সুইচ গেট নেই। আমি নেত্রীকে বললাম, আমার নেতাকে বললাম, সুখেন্দু শেখর আমাদের রাজ্যসভার মেম্বার 50 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছে, সেটা হয়তো আমরা এক্ষুনি ইমপ্লিমেন্ট করতে পারছি না, তার টেন্ডার প্রসেস, ওয়ার্ক অর্ডার এইসব করে উঠতে। এইভাবে দেখেন, ভোটের জন্য নয়। আচ্ছা, 94টা প্রকল্প যেদিন তৈরি হয়েছিল, প্রথম যেদিন আমরা গভর্নমেন্ট ফর্ম করেছিলাম, তারপর থেকে, তখন তো ভোট ছিল না। আপনি বলুন তো এই 2023-এ কি আমার লক্ষ্মীর ভান্ডার হয়েছে, তখন কি গভর্নমেন্ট নতুন করে ফর্ম করছি নাকি? না, আমরা ইস্তাহারে যা বলি আমরা তা করি, মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তা করেন, আর প্রধানমন্ত্রী যা বলেন তা করেন না। তিনি বলেছিলেন কালো ধন আনবেন, 15 লক্ষ টাকা ঢুকবে, এসছে বন্ধু। 2 কোটি চাকরি হয়েছে বন্ধু, মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছে বন্ধু, মেয়েদের নাকি আর মানে ওই চোখ দলে দলে উনুনে ধুয়ো খেয়ে রান্না করতে হবে না। কি পেলাম ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে, কি পেলাম 60 টাকা বৃদ্ধি করে দিয়ে গ্যাসের দাম বিরোধীদের কাছে আলু একটা অন্যতম ইস্যু, কি বলবেন? দেখুন, আলু অতি ফলন হয়েছে, অতি ফলন হলে তার ক্যাপাসিটি রাখার, আমি তো একদিনে কোল্ড স্টোরেজ তৈরি করতে পারবো না। বিগত দিনে কিন্তু এরকম পরিস্থিতি হয়নি। আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন, এই এলাকা, ওনাদের এলাকা, এইসব এলাকা সব আলু চাষি, ধান চাষি, লঙ্কা চাষি, সবজি। আলু চাষ এবারে প্রতি একর এত আলু হয়েছে যে তারা তুলে কোল্ড স্টোরেজ ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা পাচ্ছে না। এইবার দেখুন, তারপরও যখন শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে 950 টাকা করে পার কুইন্টাল ধার্য করে দিয়েছেন। এবং যারা অন্য মানে গভর্নমেন্ট থেকে স্টোরেজ নেওয়া হয়েছে 2500 কুইন্টাল ঢুকবে, বাকি যেখানে আমার চাষিরা রাখবে তাতে 20% রিজার্ভ রেখে দেওয়া হয়েছে, যেখানে আমরা সেখান থেকে কিনতে পারবো। এবার তারপরও এই অতি ফলন যদি হয়ে যায়, আর সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা আমরা কি করতে পারি, এইবার যেটা ভাবনা চিন্তা নিশ্চয়ই তিনি করছেন। আমাদের
রেখে আমাদের বাংলার খাবার রেখে নিশ্চয়ই তার মাথায় কিছু আছে। অলরেডি শুরু হয়ে গেছে নির্বাচনের প্রসেস, অনেক বাধা বিপত্তি থাকে, সেগুলো পারে না। তবে 950 টাকা করে দেওয়া হয়েছে, চাষিরা বুঝতে পেরেছে আর বুঝতে পারবেও। আগামী দিন দেখবেন এটা নিয়ে কোনো সংশয় নেই। আর বিরোধীরা একটু উস্কে দিচ্ছে, এই তো আলু চাষিরা কষ্ট পাচ্ছে, দাম পাচ্ছে না, এগুলো দিয়ে হবে না। নির্বাচনের ফল প্রকাশের পর শিবলী সাহা যদি আবার বিধায়ক হিসাবে এখানে আসীন হন, প্রথম 5টা কাজ কি করতে চাইবেন? আমি এখানকার আর বিধায়ক হিসেবে আমার যে 5টা কি 6টা প্রত্যেকবারে বলি, তার মধ্যে অনেকগুলো হয়ে গেছে। ক্ষুদিরামের জন্মস্থান মৌবনী, উনি ট্রাস্ট তৈরি করেছিলেন, চিত্তবাবুরা করেছিলেন। সিপিএম ক্ষুদিরামকে সম্মান করেনি, আমার সরকার এসে তৈরি করলেন মোহবনী ডেভেলপমেন্ট অথরিটি, যার মেম্বার আমি, চেয়ারম্যান ডিএম। শুনলে খুশি হবেন, প্রায় 30 কোটি টাকার কাজ চলছে ইতিমধ্যে, ধারাবাহিকভাবে হয়ে গেছে, অনগোয়িং প্রসেস। এটা আমার স্বপ্ন ছিল, ক্ষুদিরামের নামে নামাঙ্কিত। আমার হসপিটাল প্রায় বিধানসভায় দাঁড়িয়ে 16তেও বলেছি, 21এও বলেছি, দেখবেন আপনি অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ বলেছি দিদিকে, দিদি আমার না হসপিটাল লাগবে, এখানে সংখ্যালঘু, এসসি এসটি, এতটাই হৃদয়বান তিনি, সেটা ফিল করে আমার এই হসপিটালকে 50 বেড, এবং আমার আনন্দপুর হসপিটাল কিন্তু ইনডোর ছিল না, শুধু আউটডোর ছিল, সেটাকেও 10 বেডের ইনডোর করে দিয়েছেন। আমার এখানে ব্রিজ হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আবারও দেখবেন কোনো একটা মিটিং এ দাঁড়িয়ে বলেছিলাম, দিদি এখানে আমার আদিবাসীরা আছে, ওদের ওই সাঁওতালি ভাষায় একটা স্কুল চাই, আবার সে 9 কোটি টাকা দিয়ে স্কুল করে দিয়েছে। আমার স্বপ্ন আগামী দিন হয়েছে হয়েছে, আপনি মানে করতে চান কি? আমি আগামী দিন যেটা করতে চাই বা আমার স্বপ্ন, 2টি ব্লকে যদি ভাগ করে দেওয়া হয়, কেশপুর একটি ব্লক আর আনন্দপুর পিএস এর মাধ্যমে যে 6টি জিপি, সেটা একটি ব্লক। তার কারণ, অথবা একটা পৌরসভা, তার কারণ একটি ব্লকের সঙ্গে আরেকটি, মানে এই ব্লক কেশপুর যে ব্লক, বিডিও অফিস, থানা, বিএলআর অফিস, হসপিটাল, সবটাই ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। আপনি ইনায়তপুর থেকে আসবেন, আপনি 1 নম্বর সলিডিয়া থেকে আসবেন, প্রায় 30 কিলোমিটার রাস্তা। এটা যদি আমি 2টো ব্লকে ভাগ করি, তাহলে অনেকটা পরিষেবাটা খুব ভালো দেওয়া যাবে। এটা একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন, উনিও আমার সঙ্গে সাথ দিয়েছিলেন, আমাদের চিত্তবাবু, সেটা হচ্ছে মহিলা কলেজ। মহিলা কলেজ আমরা অলরেডি জায়গা দিয়ে দিয়েছি, সব প্রসেস কমপ্লিট, টাকা নেই, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, সব টাকা আটকে আছে। এখানে একটা মহিলা কলেজ করার আমার ইচ্ছে আছে। সুকুমার সেনগুপ্ত কলেজে যে অচল অবস্থা ছিল, কত তাড়াতাড়ি মিটবে? মিটে গেল তো, আপনি জানেন না খবরটা? মিটেছে, মিটে কিন্তু এই সমস্যার সমস্যা পার্মানেন্ট কিছু, সলিউশন কবে? একদম পার্মানেন্ট সলিউশন হয়ে গিয়ে কলেজ চলছে। যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি মূল ওই গন্ডগোলের হোতা ছিলেন, তিনি চলে গেছেন, এখন টিচার ইনচার্জ এসে গেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ছিলাম, রিজাইন করেছি। ওখানে যারা যারা মেম্বার আছেন তারা কাজ করছে, চলছে, কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। প্রিন্সিপালই যত রকমের গন্ডগোল করছিলেন, ঠিক আছে, ওটা মিটে গেছে, প্রিন্সিপাল মিটে গেছে, ওটা নিয়ে ভাবনার কিছু নেই, কলেজ ভালো করে চলছে। আর আমার দরকার হচ্ছে এখানকার আর একটা আউটডোর এবং ইনডোর আমার স্টেডিয়াম, যেটায় আমাদের এখানকার ছেলেগুলোর খুব সুঠাম শরীর, খেলতে বলতে পারে। আমি এই 14 নম্বরে গেলাম, একজন ওয়েট লিফটিং করে সোনা পেয়েছে, কি ফিগার! আমি দেখলাম, আমার ওই পঞ্চায়েত সভাপতি তাকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিই। ফলে এখানে আমার ছেলেপুলেদের জন্য খেলার মাঠ, আউটডোর একটা বড় মাঠ, মানে এমনি মাঠ আছে, কিন্তু সেইভাবে সাজানো গোছানো আউটডোর ইনডোর দুটো করতে চাই। পার্ক করতে চাই। কেশপুর মার্কেট, কেশপুরের নামে কেশপুর, এই 10 নম্বর কেশপুর যে মার্কেট, সেই মার্কেটকে সাজানো, ফুটপাত করা, এগুলো আমার স্বপ্নের মধ্যে আছে। একটু শহুরে, শহুরে ঘেঁষা একটুখানি, খড়গপুর গেলে যেরকম গ্রামীণ, কিন্তু খড়গপুর পৌরসভা হয়েছে, বেশ একটু শহুরে শহুরে, মিদনাপুর 25 কিলোমিটার মানে দূরে গেলে কেশপুর এবার সেজে উঠবে। এবার সেজে উঠবে। কেশপুরও শহুরে কালচারের সঙ্গে অভ্যস্ত, এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা দারুণ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, যেখানেই যাবেন ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে। তাহলে এই কালচারটা আনার জন্য একটু শহুরে ওই মেদিনীপুরের পাশাপাশি আছি তো, নিশ্চিতভাবে সেটা চাই। শেষের দিকে আসবো,
নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে আশা করেন? দেখুন, আমরা সংগঠনের উপর নির্ভর করে আমরা ভোট করি। এখন আপনি কি ভাবছেন আমি জানি না, তবে যদি মনে হয় যে কাউকে দিয়ে ভারতীয় জনতা পার্টি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করবে কেশপুরে, আমরা সংগঠন দিয়ে রুখবো, নিশ্চিতভাবে জনসমর্থন দিয়ে রুখবো, এটা ঠিক। কিন্তু আপনি দেখুন, পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, কোনো গন্ডগোল নেই তো। আমাদের বিধানসভা ইলেকশনের সময় হয়েছে, নিশ্চয়ই একটা দুটো জায়গায় হয়েছে গন্ডগোল। সেখানে দেখবেন বিজেপি পায়ের উপর পা দিয়ে করেছে, আমরা পাল্টা করিনি। এই দেখুন, ওর চোখটা নষ্ট, একটু দেখাবেন আপনি প্লিজ, একটু দেখান। এই দেখুন চোখটা মেরে 21 সালে এই সলিডিয়াতে ওর চোখটা নষ্ট করে দিয়েছে, দেখতে খুব কম দেখতে পায়। আমরা পাল্টা করিনি। আবার 15 নম্বর জিপিতে সমস্ত পোলিং এজেন্টকে তুলে দিয়ে মেরে, আমি সেই ছবিগুলো দেখাতে পারলে করেছে। আমরা পাল্টা করিনি, আমরা পাল্টাতে বিশ্বাস করিনি। অর্থাৎ আমরা, দিদির স্লোগান ছিল আমরা বদলা নয় বদল চাই। তবে ক্ষমা করবেন, অনেক সহ্য করছি জানেন তো, মাঝে মধ্যে নিজেকেও মনে হয় যে না, আর পেরে উঠছি না, রবীন্দ্র আর নজরুল ডিজের দরকার আছে, এটাও দরকার, এর মনে হয়। যে তারপরে ভাবি নেত্রীর কথা শুনে না, কিছু করবো না। তবে এবারে ওরা যদি ভাবে যে এই বলতে সেন্ট্রাল ফোর্সকে আমি 19 জানাই, সেলাম জানাই। ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার, দেশকে রক্ষা করে, শান্তি রাখে। কিন্তু তারা কেমন যেন একটা হাওয়া তৈরি করছে। নির্বাচনের অনেক আগেই Yes, yes, এটাই আমি বলতে চাইছি। ভাবে দেখেন, ভাবুন, নির্বাচন ঘোষণা হয়নি, মানে ডেটও ঘোষণা হচ্ছে না, তখন অলরেডি সেন্ট্রাল ফোর্স চলে এসছে বাংলা। ও হচ্ছেন তো, সেন্ট্রাল ফোর্স ঘুরছেন, যেখানে যাচ্ছে, কোথাও কিছু হচ্ছে না, হয়নি। কালকের সেন্ট্রাল ফোর্স কোথাও গিয়ে ক্যারাম খেলেছে, সাসপেন্ড। যদি এই রাস্তায় যেতে যেতে আমি তাকে নমস্কার করি, আমার মনে হয় যে ও তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের সঙ্গে সেন্ট্রাল ফোর্স কেন নমস্কার করলো, সেও বোধহয় সাসপেন্ড হয়ে যাবে। এটা আমি আপনাকে অন ক্যামেরা বলছি। কেন? যেভাবে ভারতীয় জনতা পার্টি বিরোধীরা, এই সেন্ট্রাল ফোর্স এসে গেছে, এই আমাদের দাদা বলছে এত বড় ডান্ডা, এই দেখে নেবো, বুঝে নেবো, এটা করছে। এটা হচ্ছে জানেন তো, উস্কানি দেওয়া হচ্ছে, তুমি গন্ডগোল করো, বা এটা হচ্ছে একটা কায়দা। আমরা সংযত থাকতে বলেছি, শান্তিপ্রিয় ভোট হবে এবং আমরা জিতবো। যতই আপনারা পরিবর্তন করুন, যতই সেন্ট্রাল ফোর্স আসুক, যেভাবে চেষ্টা করুন না কেন, আমরা জিতবো। আমরাই এই সরকার গঠন করব, মুখ্যমন্ত্রীর নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার। কেশপুরের ইতিহাসে শিউলি সাহা প্রথম যখন জয়ের তিলক করেন, যে মার্জিনটা উনি এনেছিলেন রীতিমতো নজর কাড়া ছিল রাজ্যের সাপেক্ষে। 26-এ সেই মার্জিনটা কত দাঁড়াবে আশা করেন? না, আমার মার্জিনটা কমেও গেছে 21-এ, প্রেক্ষাপটটা বুঝতে হবে। আবার সেটাকে রিকভার করে আমরা 2024-এ হয়ে গেছি। যেদিন 2021-এ, সেদিন যে সাম্প্রদায়িক উস্কানি ছিল, যেভাবে হিন্দু মুসলিম করা হয়েছিল, সেখানে কিছুটা হলেও মানুষ বিভ্রান্ত হয়েছিল। সেই বিভ্রান্তের ফল ছিল এই রেজাল্ট। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলার মানুষ ভেবেছে যে যারা মানুষে মানুষে বিভেদ করে, রাম রহিমের যুদ্ধ লাগায়, তারা প্রকৃত মানুষের সেবা করতে পারে না। আর ধারাবাহিকভাবে বাংলাকে যেভাবে বঞ্চিত করছে, আর দিদি দুহাত ভরে তাদেরকে দিচ্ছে, সে লক্ষ্মীর ভান্ডার বলুন, আর যুব সাথী বলুন, আর 94টা প্রকল্পই বলুন, সমস্তটাই যেভাবে দিচ্ছেন, রাস্তাঘাট, ব্রিজ, কলেজ, হসপিটাল, মেডিকেল কলেজ, সবকিছুই দিচ্ছেন। ফলে মার্জিন নিয়ে আমি বলবো না, ক্যান্ডিডেট হিসেবে আমার সহকর্মীরা বলবে, আমার ব্লককে জিজ্ঞেস করলে বলবে, চিত্তবাবু আছেন বলে, আর সবাই আছেন, এরা বলবে। আমি মার্জিন বলছি না, তবে নিশ্চিতটাও আমি চাইবো যে একটা জায়গা তৈরি হোক। অন্তত 16 সালে আমাদের রাজীব ব্যানার্জি 1,06,000, আমি ছিলাম 1,01,000, শুভেন্দু অধিকারী ছিল, তৃণমূলে ছিলেন সেদিন, 82,000, নেমে গিয়ে ওই নন্দীগ্রামে 1900 ভোটে জিতেছেন বলে গর্ব করেন। তাও আবার কিসের জন্য? লোডশেডিং দাদা। হ্যাঁ, কার কমেছে সেটা দেখুন। আমরা কিন্তু ওই যে বিদ্বেষকে
মানুষের মনে ঢুকিয়েছিল, সেই বিষকে পরিত্যাগ করেছে মানুষ। আমরা 1,03,000 লিড দিয়েছি 24-এ। এসব কর্মকর্তারাই দিয়েছে। ওরাই বলতে পারবে কত লিড দেবে, আমি আর এটা নিয়ে বলতে চাই না। নির্বাচনী আবহের একদম যখন হাওয়া গরম হতে শুরু করেছে, প্রচারে প্রচারে ছেয়ে গেছে চারিদিক, সেই সময়ও এই সংবাদ মাধ্যমকে শিউলি সাহা, তিনি এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেশপুরের মাটিতে, তিনি সময় দিলেন। কথা হলো একাধিক বিষয়ে, কথা হলো তার নির্বাচনী যে ইস্যু সেই বিষয়ে, কথা হলো প্রতিপক্ষ, কথা হলো ডিজে মিউজিক থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।